নমস্কার বন্ধুরা, কলকাতা পুলিশ এর তরফ থেকে যে ডেটা এন্ট্রি অপারেটর রিক্রুট করা হবে আগামী দিনে যে এক্সামিনেশন আছে এবং আসন্ন ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস ক্লার্ক এক্সামিনেশনের জন্য আমরা কম্পিউটারের বেসিক 40টা প্রশ্ন এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। আশা করি এই 40টা প্রশ্ন তোমাদের খুব উপকারে আসবে। তো প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে কম্পিউটারের মস্তিষ্ক বা মূল নিয়ন্ত্রণ ইউনিট কোনটি? র্যাম, সিপিইউ, হার্ড ডিস্ক এবং মনিটর। দেখো বন্ধু, এই প্রশ্নটি খুবই বেসিক একটা প্রশ্ন। আমরা প্রত্যেকে জানি কম্পিউটারের মস্তিষ্ক বা মূল নিয়ন্ত্রণ ইউনিট হচ্ছে সিপিইউ। আমার প্রশ্নের উত্তর দেওয়ার আগে তোমরা ট্রাই করবে উত্তরটি আগে বলার, দেখবে তোমরা কতটা পারছো। এগুলো একদম বেসিক প্রশ্ন, যেহেতু এই ভিডিওটা কম্পিউটার রিলেটেড প্রথম ভিডিও হতে চলেছে সেই জন্য বেসিক আলোচনা করছি। এছাড়া চ্যাপ্টার ওয়াইজ পরবর্তীকালে আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস ক্লার্কের প্রিপারেশন যখন নেব তখন ইন ডিটেলসে আলোচনা করব। এছাড়া এখানে মনিটরের অপশন রয়েছে। মনিটর তোমরা জানো এটা আউটপুট ডিভাইস, যেটার মাধ্যমে আমরা কিছু দেখতে পাই, ডিসপ্লে। হার্ড ডিস্ক হচ্ছে একটা স্টোরেজ, কম্পিউটারের সমস্ত ডেটা সেখানে সেভ করে রাখা হয়। র্যাম হচ্ছে কম্পিউটারের একরকম মেমোরি, যেটা কিনা কম্পিউটারকে অ্যাক্সেস করতে সাহায্য করে। তো ইন ডিটেলসে পরে আলোচনা করছি আমরা। পরের প্রশ্ন চলে যাচ্ছি, র্যামের ফুল ফর্ম কী? তো বন্ধুরা, র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। রিড অ্যাক্সেস মেমোরি হয় না, রান অ্যাক্সেস মেমোরি হয় না, রিড অ্যান্ড মেমোরি ওটাও হয় না, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তোমরা মনে রাখবে, খুব বেসিক এই সমস্ত প্রশ্ন কিন্তু সহজ প্রশ্নের মধ্যে দেওয়া হয়। তারপরের প্রশ্ন, এমএস ওয়ার্ড কোন ধরনের সফটওয়্যার? তো এমএস ওয়ার্ডে কিছু লেখা হয়, লেখালেখি করা হয়। আমাদের মাইক্রোসফট অফিস বলে যে অ্যাপ্লিকেশনগুলি রয়েছে আমাদের কম্পিউটারে, তার মধ্যে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে একটি অ্যাপ্লিকেশন, যেটা শুধুমাত্র লেখালেখির কাজে ব্যবহৃত হয়, তাই এটা হবে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। এক্সেল, এমএস এক্সেল যেটা মাইক্রোসফট এক্সেল, সেটা হচ্ছে স্প্রেডশিট সফটওয়্যার। আর প্রেজেন্টেশন সফটওয়্যার হচ্ছে এমএস বা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট হচ্ছে প্রেজেন্টেশন সফটওয়্যার। আর এখানে ডেটাবেস সফটওয়্যার আছে। ডেটাবেস সফটওয়্যার মাইক্রোসফট অফিসের যে ডেটাবেস সফটওয়্যার তার নাম হচ্ছে মাইক্রোসফট এসকিউএল সার্ভার, মাইক্রোসফট বা এমএস এসকিউএল সার্ভার। কেমন? এছাড়া অনেক রকম সফটওয়্যার আছে। পপুলার যেটা সব থেকে বেশি সেটা হচ্ছে মাই এসকিউএল। একই কোয়েশ্চেনের সঙ্গে অন্যান্য অনেক কোয়েশ্চেন মানে অপশনগুলি থেকে আলোচনা করে নিচ্ছি, যাতে এই রিলেটেড আর কোনো কোয়েশ্চেন যদি আসে তোমরা যাতে করে আসতে পারো সেই জন্য। আর এই এসকিউএল মানে কি? এসকিউএল বললাম, এসকিউএল এর কথার অর্থ হচ্ছে স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এটা ফুল ফর্ম এসকিউএল এর। যদি পরীক্ষা আসে তো তোমরা আশা করি এটা জেনে গেলে। এটা কিছুই না, এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই এসকিউএল যেটা বা ডেটাবেস সফটওয়্যার যেগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেখানে কী করা হয়, বিভিন্ন রকম ডেটাবেস থেকে তথ্য সংরক্ষণ বা অনুসন্ধান বা আপডেট, এই সমস্ত কিছু মুছে ফেলা বা এন্ট্রি করা, এগুলো করা হয়। তারপরে প্রশ্ন চলে যাচ্ছি, কম্পিউটার নেটওয়ার্কের জন্য কোনটি ব্যবহার করা হয়? দেখো কম্পিউটার নেটওয়ার্ক বলেছে, তাহলে নেটওয়ার্ক সিস্টেমের বিষয়। সেখানে প্রিন্টার কোনো কাজে লাগবে না, প্রিন্টার কাজে লাগে। স্পিকার আওয়াজ বা গান শোনার কাজে লাগে। সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটাও কোনো নেটওয়ার্কিং সঙ্গে রিলেটেড নয়। রাউটার তোমরা সবাই শুনেছো, তো রাউটার কোনো আনসার। রাউটার বলতে আমরা হটস্পট রাউটার যেটা বলি। তো এটা খুব সহজ কোয়েশ্চেন। তারপরে প্রশ্ন বলছে, কম্পিউটার হার্ড ডিস্কে কোন ধরনের ডেটা সংরক্ষিত থাকে? কম্পিউটার হার্ড ডিস্কে টেম্পোরারি ডেটা থাকে, পার্মানেন্ট ডেটা থাকে। অপশন সি ডি দেখে নিই, বোথ এ অ্যান্ড বি, নাকি নান। তো দেখো, টেম্পোরারি ডেটা নয়, এটা পার্মানেন্ট উত্তর হবে। টেম্পোরারি ডেটা থাকে না। তুমি কোনো তথ্য রেখে দিলে, যদি হার্ড ডিস্ক নষ্ট না হয় বা নষ্ট না করো বা কোনোভাবে খারাপ না হয়ে যায়, পড়ে না গেলে, তাহলে সেখানে পার্মানেন্ট সমস্ত ডেটা রাখা যায়, টেম্পোরারি নয়। তো এটা পার্মানেন্ট হবে। তারপরে প্রশ্ন, কোন সফটওয়্যারে ইন্টারনেট ব্রাউজ করার জন্য ব্যবহৃত হয়? ব্রাউজ বলে এই শব্দটা হয়তো থাকবে না, ইন্টারনেট ইউজ করার জন্য বা অ্যাক্সেস করার জন্য বা কিছু খোলার জন্য ব্যবহার করা হয়। অপশন রয়েছে এমএস এক্সেল, ওয়েব ব্রাউজার্স, এমএস পাওয়ার পয়েন্ট, নোটপ্যাড। তো ওয়েব ব্রাউজার থাকবে না এখানে, হয়তো গুগল ক্রোম বা ফায়ারফক্স বা অপেরা মিনি বা অপেরা এজ এরকম দিয়ে দিতে পারে। অপেরা বা ক্রোম বা ফায়ারফক্স। আর কি হয়? এজ হয়।
দেখো এই সমস্ত কিন্তু যে শব্দগুলি লিখলাম এগুলি প্রত্যেক হচ্ছে ব্রাউজার। তুমি যদি গুগল বা কোনো ওয়েবসাইটে ঢুকতে চাও, আমাদের ওয়েবসাইটে ধরো ঢুকতে যাবে পড়াশোনা.org, তুমি যদি টাইপ করতে চাও কোথায় লিখবে? তাহলে নিশ্চয়ই কোনো একটা জায়গায় গিয়ে সেটা অ্যাক্সেস করতে হয়। তো সেই জায়গাটা বা এই যে আমাদের এসএসসির ওয়েবসাইট বা পুলিশের ওয়েবসাইট যদি খুলতে হয়, তাহলে আমরা যেই অ্যাপ্লিকেশন ইউজ করি, হ্যাঁ, যে সফটওয়্যার ইউজ করি, সেই সফটওয়্যারটা হচ্ছে একটা ব্রাউজার। তাহলে অপেরা, ক্রোম, ফায়ারফক্স, এজ এগুলো হলো ইন্টারনেট ব্রাউজিং সফটওয়্যার। এগুলো এমএস এক্সেলের কাজে ব্যবহৃত হয় না, এমএস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের কাছে, নোটপ্যাড কিছু লেখার ক্ষেত্রে। সুতরাং উত্তর ওয়েব ব্রাউজার। তারপরে প্রশ্নে চলে আসছি। উইন্ডোজ অপারেটিং সিস্টেম কোন কোম্পানির তৈরি? তো উইন্ডোজ অপারেটিং সিস্টেম তোমরা জানো, এটাও সহজ প্রশ্ন। অ্যাপেল হবে না, গুগল হবে না। গুগলের অপারেটিং সিস্টেমের নাম কি? অ্যান্ড্রয়েড, যেটা আমাদের মোবাইলে রয়েছে। আমাদের প্রত্যেকের অ্যান্ড্রয়েড ডিভাইস কিন্তু গুগলের। তোমরা যে সমস্ত ইউটিউব হোক, গুগল পে হোক, জিমেল হোক, নতুন জেমিনাই, প্রত্যেক জিনিস কিন্তু গুগলের। তো অনেকেই বলছে মাঝখানে জেমিনাইয়ের যে ইমেজগুলো তৈরির যে ক্রিয়েটিভিটি শুরু হয়েছে, তো অনেকে বলছে এটা খুব আনসেফ বা কিছু, যে ট্রেন্ড চলছে। কোনো আনসেফ না, তুমি ইউজটাই করছো মোবাইল গুগলের। গুগল চাইলে তোমার ব্যাংক এমনি ফাঁকা করে দিতে পারে, কিন্তু সেটা গুগল কখনোই করবে না। তুমি গুগলের ডিভাইস ইউজ করছো, তার একটা রেপুটেশন রয়েছে, গুগল সেকেন্ডে কয়েক কোটি টাকা ইনকাম করে। তো যাই হোক, এই সমস্ত অবাঞ্ছিত কথা। আচ্ছা, এইদিকে চলে যাই। অ্যাপেলের অপারেটিং সিস্টেমের নাম হলো iOS। এটা হচ্ছে অ্যাপেলের। আর মাইক্রোসফটের হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম, যেটা বেসিক্যালি ল্যাপটপ কম্পিউটারে সবথেকে বেশি ইউজ করা হয়, মোস্ট পপুলার। iOS এর দুরকমই হয়, মোবাইলেও হয়, ট্যাবেও হয়, কম্পিউটারেও হয়। তো অ্যাপেল নিজস্ব অপারেটিং সিস্টেমই ইউজ করে তাদের ডিভাইসে। আর আইবিএমটা অ্যাকচুয়ালি টেকনোলজি কোম্পানি, যারা কম্পিউটারের হার্ডওয়্যার, সফটওয়্যার, বিভিন্ন রকম টুলস, এআই টুলস, এই সমস্ত কিছু কিন্তু তারা তৈরি করে। এটা হার্ড ডিস্ক ড্রাইভ, এইচডিডি ফুল ফর্ম, সফটওয়্যার, এআই টুলস, এগুলো আইবিএম তৈরি করে। আইবিএম এর ফুল ফর্ম হচ্ছে, লিখে দিই, ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। পরের প্রশ্নে চলে যাচ্ছি। এমএস এক্সেলে ডেটা বিশ্লেষণ করার জন্য কোন টুলটি ব্যবহার করা হয়? দেখো এখানে যে 4টি অপশন রয়েছে, তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে পিভট টেবিল। পিভট টেবিল কি? পিভট টেবিল হচ্ছে এক্সেলে ধরো একটা টেবিল তৈরি করলে, যে টেবিল প্রথমে বলেছে, টেবিল একটা তৈরি করলে ধরো এক্স, ওয়াই, জেড, কারণ নাম দিয়ে দিলে তোমরা, তারপর সে এক্সামে কত পেয়েছে, কত মার্কস, ধরো 100 মার্কসের এক্সাম, এভাবে একটা চার্ট বা টেবিল তৈরি হলো। ঠিক আছে, এই চার্টের কথা বললাম, চার্ট বা টেবিল তৈরি হলো, এবং সেখানে সে কত পেয়েছে, 80 পেয়েছে, 70 পেয়েছে, ওয়াই, জেড পেয়েছে 90। তো এবার এই বিষয়টাকে যখন আমি অ্যানালাইসিস করছি বা এর সামারাইজ করছি, ঠিক আছে, তখন আমরা সাধারণত পিভট টেবিল ইউজ করে থাকি। এটা মাইক্রোসফট এক্সেল এবং গুগল শিট উভয় ক্ষেত্রেই কিন্তু ব্যবহার করা যায়। ঠিক আছে, একটা সারসংক্ষেপ বা বিশ্লেষণ করার জন্য পিভট টেবিল ইউজ করা হয়। স্লাইড মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে তোমরা জানো, একের পর এক স্লাইড আমরা দেখিয়ে কিছু প্রেজেন্টেশন করি। তো সঠিক উত্তর এখানে পিভট টেবিল। তারপরে প্রশ্ন বলছে, কম্পিউটারে বাইনারি সংখ্যা ব্যবহার হয় কেন? দ্রুত প্রসেসের জন্য, সহজ গ্রাফিক্স তৈরির জন্য, শব্দ সংরক্ষণের জন্য, প্রেজেন্টেশন তৈরির জন্য। তো প্রশ্নটা ঠিক আছে, কিন্তু অপশনগুলো এত সহজ দেবে না, যার জন্য অনেকেই বুঝে যাবে। শব্দ সংরক্ষণ প্রথমত হবে না, সাউন্ড স্টোর করা, তার জন্য কখনোই বাইনারি সংখ্যা লাগে না। প্রেজেন্টেশন তৈরির জন্য বাইনারি সংখ্যা লাগে না। গ্রাফিক্স তৈরি করার জন্যও কোনো রকম বাইনারি সংখ্যার প্রয়োজন হয় না। দ্রুত প্রসেসের জন্যই বাইনারি সংখ্যা ব্যবহার হয়। সুতরাং সঠিক উত্তর এ। কম্পিউটার সাধারণত বাইনারি সংখ্যা অর্থাৎ 0 আর 1 এই সংখ্যা দুটি বুঝতে পারে, তার উপর ডিপেন্ড করে সমস্ত রকম প্রক্রিয়াকরণ করে কম্পিউটার। ইন ডিটেলসে আরও পরে আলোচনা করা যাবে। তারপরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। বলা হয়েছে ইমেলের ফুল ফর্ম কি? ইমেলের ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক মেল, অপশন এ, এটাই সঠিক আনসার। তারপরের প্রশ্নে চলে যাচ্ছি। আমার প্রশ্নের আনসার দেওয়ার আগে তোমরা ভিডিওটি পজ করে নিজেরা একবার ট্রাই করে নেবে। তো যাই হোক, কিবোর্ডের কোন কি টেক্সট ডিলিট করার জন্য ব্যবহৃত হয়? একটা একদম বেকার প্রশ্ন, একটা ডিলিট। তারপরের প্রশ্ন, কম্পিউটারের র্যাম কোন ধরনের মেমোরি? ভোলাটাইল, নন ভোলাটাইল, সেকেন্ডারি, পার্মানেন্ট। এবার দেখো, কম্পিউটারের র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, অর্থাৎ সে কোনো কাজ তুমি যখন কম্পিউটারে করো, কম্পিউটার সে কাজটা তৎক্ষণাৎ করার জন্য তোমাকে হেল্প করবে, তোমাকে অ্যাক্সেস করতে সাহায্য করে যেই টেম্পোরারি মেমোরি, সেটাই হচ্ছে
র্যাম, অর্থাৎ র্যাম কিন্তু ভোলাটাইল মেমোরি। কম্পিউটার যদি বন্ধ হয়ে যায় কোনো কাজ করতে করতে, ধরো ওয়ার্ডের একটা কাজ করছো, তাহলে র্যাম তোমাকে অ্যাক্সেস করতে বা হেল্প করছে সেই জিনিসটা তৈরি করতে। সুতরাং সেই কাজটা তখন র্যামে সেভ থাকছে। যতক্ষণ না তুমি সেভ করছো, ওই কাজটা করছো, মাঝে মাঝে Ctrl+S টিপে সেভ করছো, ততক্ষণ কিন্তু সে সেভ বা হয় না বা স্টোর হয় না কম্পিউটারের রমে। রম বলাটা ভুল, মেমোরিতে, ইন্টারনাল মেমোরি হোক বা এক্সটার্নাল মেমোরিতে হোক, সেখানে সে কিন্তু সেভ হয় না। তাহলে কোনো কাজ করতে করতে Ctrl+S টিপে তোমাদের সেভ করা উচিত। যদি সেভ না হয় বা না করছো, কিন্তু কাজটা তুমি করে যাচ্ছ একটা লং টাইম ধরে বা 10 মিনিট ধরে, তখন সে কাজটা র্যামেই হচ্ছে, র্যামের মাধ্যমেই তুমি কাজটা করছো এবং র্যামেই সেটা স্টোর থাকছে। এর মধ্যে যদি কারেন্ট কোনোভাবে চলে যায় বা কোনোভাবে কম্পিউটার পাওয়ার সাপ্লাই না পায়, ডিসকানেক্ট হয়ে যায়, তাহলে তোমার সমস্ত কাজ কিন্তু ডিলিট হয়ে যাবে, মুছে যাবে। তো এই র্যাম হচ্ছে তোমাকে অ্যাক্সেস করতে সাহায্য করে এমন একটা মেমোরি, কিন্তু কোনো ডেটা সে মনে রাখতে পারে না, মানে লং টাইমের জন্য যদি না সেভ করো মেমোরিতে, ইন্টারনাল বা এক্সটার্নাল মেমোরিতে। তাই র্যাম ভোলাটাইল মেমোরি, কিন্তু রম হচ্ছে নন ভোলাটাইল মেমোরি। ঠিক আছে, রম হচ্ছে নন ভোলাটাইল মেমোরি। রমের ফুল ফর্ম রিড অনলি মেমোরি, যেগুলো তুমি শুধু পড়তেই পারবে কিন্তু কোনো রকম এডিট করতে পারবে না, নন এডিটেবল, সেটা হচ্ছে রম। যেরকম তোমরা একটা নতুন মোবাইল কিনেছো, মোবাইলের সেটিংস রয়েছে, অপশন সেটিংসের মধ্যে প্রথমে হয়তো রয়েছে সাউন্ড সেটিংস, ডিসপ্লে সেটিংস। তো এইগুলো তোমরা শুধু পড়তে পারছো, এতে তুমি কোনো এডিট করতে পারছো না। তুমি ওই নামটা চেঞ্জ করতে চাইছো, চেঞ্জ করতে পারছো না। ঠিক আছে, সেটিংস নামটা চেঞ্জ করতে চাইছো, মেসেজ অপশনটাকে বা সেটিংসের মধ্যে অ্যাবাউট ফোন নাম পরিবর্তন করে ডিটেলস রাখতে চাইছো, এটা কিন্তু করতে পারবে না, কারণ সেটা রমের আন্ডারে, রিড অনলি মেমোরি, শুধু পড়তে পারবে এবং এটা পার্মানেন্টলি ওইভাবেই থাকবে, কোনো এডিট হবে না। আর র্যামের ফুল ফর্ম প্রথমেই বললাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তারপরের প্রশ্নে চলে যাই। এছাড়া এখানে পার্মানেন্ট মেমোরির উদাহরণ বললাম, হার্ড ডিস্ক ড্রাইভ হতে পারে, কোনো এক্সটার্নাল ড্রাইভ হতে পারে, পেন ড্রাইভ, এগুলো সব হার্ড ডিস্ক বা পেন ড্রাইভ বা এসএসডি, এগুলো হচ্ছে পার্মানেন্ট। এসএসডি মানে হচ্ছে সলিড স্টেট ড্রাইভ, ওটা ওই হার্ড ডিস্কের মতোই, কিন্তু এটা সলিড স্টেট ড্রাইভ। এরপর বলেছে ইউএসবি এর ফুল ফর্ম কি। ইউএসবির ফুল ফর্ম হচ্ছে, এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে তোমরা জানবে ইউনিভার্সাল সিরিয়াল বাস। ইউনিফর্ম সিস্টেম বাস হবে না, ইউনিভার্সাল স্টোরেজ বাস হবে না, ইউনিক সিরিয়াল বাস হবে না, ইউনিভার্সাল সিরিয়াল বাস। এটা ইউনিভার্সাল সিরিয়াল বাস কেন? এর মানে হচ্ছে এটা ইউনিভার্সালি, অর্থাৎ সমস্ত এক্সটার্নাল ডিভাইসকে তুমি এর সঙ্গে কানেক্ট করতে পারো। তোমাদের যেরকম ইউএসবি পোর্ট থাকে আমাদের মোবাইলে, এখন টাইপ সি হয়, তো পেন ড্রাইভের যে মাথাটা, তো সেটা হচ্ছে ইউএসবি পোর্ট। সেই ইউএসবি পোর্টে সমস্ত রকম এক্সটার্নাল ডিভাইস আমরা কানেক্ট করতে পারি, সেই জন্য ইউনিভার্সাল নাম দেওয়া হয়েছে। তারপরে প্রশ্নে চলে যাই। বলছে কম্পিউটারের ইনপুট ডিভাইস কোনটি? এই কটির মধ্যে তোমরা দেওয়ার চেষ্টা করো, তারপরে আমি বলছি। মনিটর, কিবোর্ড, স্পিকার আর প্রিন্টার। ইনপুট মানে যেটা কম্পিউটারের সঙ্গে কানেক্ট হবে, মানে কম্পিউটারের মধ্যে যেটা কানেক্ট হবে সেটা ইনপুট, আর কম্পিউটার থেকে যেটা আউট হবে সেটা হচ্ছে আউটপুট ডিভাইস। এবার তোমরা নিজেরাই বুঝতে পারবে কোনটা ইনপুট কোনটা আউটপুট। কম্পিউটার বলতে এখানে কিন্তু কোন অংশটাকে বলছি আমরা, সবসময় এই সিপিইউকেই কম্পিউটার হিসেবে ধরবে, তাহলে বিষয়টা একেবারে ক্লিয়ার। তাহলে দেখো ইনপুট কে হচ্ছে কিবোর্ড। কিবোর্ডটা কিন্তু ইনপুট, কারণ তুমি যখন কোনো ইনফরমেশন দিচ্ছ টাইপ করে, সেটা কোথায় যাচ্ছে? সিপিইউতে যাচ্ছে বা কম্পিউটারে যাচ্ছে, তাই এটা ইনপুট ডিভাইস। ঠিক আছে, তাই এখানে আনসার হবে কিবোর্ড। মনিটর কি? মনিটর আউটপুট। যখন কিবোর্ডে কিছু দিচ্ছ, সেই লেখাটা আমরা মনিটর দিয়ে দেখতে পাচ্ছি, সেই জন্য মনিটর আউটপুট। কম্পিউটার থেকে কোনো সাউন্ড যদি বেরোয়, নির্গত হয়, সেটা আউট হচ্ছে, ইন হচ্ছে না, তাহলে স্পিকারও আউটপুট। আবার একই রকমভাবে প্রিন্টার, যখন কিছু প্রিন্ট দিচ্ছ, তো সেই লেখাটা কাগজের মাধ্যমে বাইরে বেরিয়ে আসছে, তাহলে প্রিন্টারও হচ্ছে একটা আউটপুট ডিভাইস। ঠিক আছে, এরকমভাবে ইনপুট আর আউটপুট ডিভাইস আমাদের বুঝতে হবে। মাউসটা তাহলে কি? ইনপুট ডিভাইস। মাউসের মাধ্যমে ক্লিক করে তুমি কিছু জিনিস পাচ্ছ, কোনো ডেটা কি পাচ্ছ না, তুমি কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিচ্ছ, তাহলে কম্পিউটারের মধ্যে এই তথ্যটা যাচ্ছে, তাহলে যখন যাচ্ছে তাহলে সেটা ইনপুট ডিভাইস। তারপরের প্রশ্ন, একই রকম অপশন রয়েছে, অপশনগুলো চেঞ্জ থাকলে খুব ভালো হতো। কম্পিউটারের আউটপুট ডিভাইস কি? তাহলে এখানে আউটপুট ডিভাইস না চেঞ্জ আছে, মাউস বললাম ইনপুট, কিবোর্ড ইনপুট। আচ্ছা, প্রিন্টার এখানে আউটপুট, কিন্তু স্ক্যানার কিন্তু ইনপুট। স্ক্যানার ইনপুট কেন? প্রিন্টার আর স্ক্যানার একসঙ্গেই থাকে, এই ডিভাইসটাকে তুমি ইনপুট আউটপুট দুটোই বলবে, কিন্তু যদি প্রিন্টার শুধু উল্লেখ করে দেয় তাহলে এটা আউটপুট, কিন্তু স্ক্যানারটা কিন্তু ইনপুট। স্ক্যানার ইনপুট, কারণ তুমি কিছু স্ক্যান করছো, দেখা গেল তোমার কোনো রেজাল্ট স্ক্যান করে তুমি কম্পিউটারে রাখতে চাইছো, তুমি স্ক্যান করে সেটা কোথায় গেলো? কম্পিউটারের মধ্যে গেলো, সিপিউর মধ্যে গেলো, সেটা সেখানে স্টোর হলো, তাহলে এটা হচ্ছে স্ক্যানার ইনপুট ডিভাইস। ও সরি, এখানে বলেছে আউটপুট ডিভাইস কোনটা, এখানে প্রিন্টার হবে আনসার।
ঠিক আছে, এখানে প্রিন্টার আউটপুট, বাকিগুলো সবাই ইনপুট। তারপরের প্রশ্নে চলে যাই, কম্পিউটার ভাইরাস প্রতিরোধের জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়? তো কম্পিউটার প্রতিরোধের জন্য এখানে যে অপশনগুলো দিয়েছে একেবারে বেকার অপশন দিয়েছে, এরকম অপশন দেবে না। তো ওয়ার্ড প্রসেসর হবে না, এমএস ওয়ার্ড, স্প্রেডশিট, এক্সেল, ওয়েব ব্রাউজার, গুগল ক্রোম অপেরা হতে পারে। অ্যান্টিভাইরাস, এই নামটা শুনেও যারা কোনোদিন পড়েনি, ভাইরাসের অপোজিট শব্দ অ্যান্টিভাইরাস, তো অ্যান্টিভাইরাস উত্তর দেবে, কিন্তু এগুলো দেবে না, কোনো অ্যান্টিভাইরাসের নাম দিয়ে দেবে। যেরকম দিয়ে দিতে পারে, নাম তোমরা শুনেছ কুইক হিল, এবার অন্যান্য অপশানের সঙ্গে দেবে, এই অপশনগুলো দেবে না, অপশনগুলো বেকার হয়েছে। তো কুইক হিল হতে পারে, এটা কিন্তু একটা অ্যান্টিভাইরাস। ঠিক আছে, অ্যান্টিভাইরাস অনেক রকম হতে পারে, এগুলো বাজারে কিনতে পাওয়া যায় বিভিন্ন সিডি বা পেন ড্রাইভে। তোমরা সেটাকে কম্পিউটারে ইনস্টল করতে হয় যাতে কোনো রকম ভাইরাস কম্পিউটারে অ্যাটাক না করে, সেই জন্য এই সমস্ত অ্যান্টিভাইরাস ইনস্টল করে রাখতে হয়, তারা প্রোটেক্ট করে কম্পিউটারে কোনো গোলযোগ না দেখা যায় বা কোনো রকম ভাইরাস আক্রমণ না করে। আচ্ছা, তো কুইক হিল হতে পারে একটা, অ্যাভাস্ট, ক্যাসপারস্কি, নর্টন, এই নামগুলো মোটামুটি মনে রাখতে পারো, এগুলো একটা পপুলার নাম। আরও অনেক রকম অ্যান্টিভাইরাস হতে পারে। এবার ভাইরাসগুলো কীরকম নাম হতে পারে? ভাইরাসগুলো দেখো, ট্রোজান কিন্তু একটা ভাইরাস, এটা মনে রাখতে পারো। ওয়ার্ম, এগুলো খুব পপুলার ভাইরাস। এই সমস্ত ভাইরাসই কিন্তু কম্পিউটারে কোনো ওয়েবসাইট তোমরা ব্রাউজ করছো, ভুলভাল ওয়েবসাইটে চলে গেছো, তো সেই সময় কম্পিউটারে অ্যাটাক করার প্রবাবিলিটি থাকে। ক্রিপ্টো লকার, আরও অনেক কিছু আছে, আমার এগুলো এখন মনে পড়ছে, তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তোমরা গুগলে একবার সার্চ করে এগুলো নামগুলো দেখলেও দেখে নিতে পারো। তারপরের প্রশ্নে চলে যাচ্ছি, এই পিডিএফগুলো আমি প্রোভাইড করে দেবো আমাদের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখান থেকে কালেক্ট করে নিতে পারো। আর আমাদের প্রাইম গ্রুপে তোমাদের যুক্ত হতে বলবো, সেখানে কিন্তু অনেক রকম ইনফরমেশন প্রোভাইড করা হয়, প্রত্যেক দিনের চাকরির খবরগুলি প্রোভাইড করে দেওয়া হয়, প্রত্যেকদিন নিউজ পেপারে যেগুলি প্রকাশিত হচ্ছে। 1 মাস থেকে দেখতে পারো, যদি ভালো না লাগে তাহলে লেফট নিয়ে নিতে পারো। স্ক্রিনে প্রোভাইড করে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে একবার মেসেজ করে হোয়াটসঅ্যাপ থ্রু জিজ্ঞাসা করতে পারো যে কীভাবে তোমরা যুক্ত হবে। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমি চালাচ্ছিলাম, আমাদের এক বন্ধু আমাদের পড়াশোনার প্রাইমের হোয়াটসঅ্যাপ গ্রুপটা চালাই। তো যাই হোক, পরের প্রশ্ন হচ্ছে, এমএস পাওয়ার পয়েন্ট কোন কাজে ব্যবহৃত হয়? তো এটা তোমরা জানো, প্রেজেন্টেশনের জন্য। তারপরে প্রশ্ন, কনফিগারেশন বা সিস্টেম সেটিং পরিবর্তনের জন্য কোন টুল ব্যবহার করা হয়? তাহলে সিস্টেম সেটিংস, অর্থাৎ কম্পিউটারের সিস্টেম সেটিংসের জন্য বা কনফিগারেশনের জন্য আমরা একটা কিছু ব্যবহার করে থাকি। সেটিংসটার নাম কি? আমাদের মোবাইলে কিছু যদি সেটিংস করতে হয় তাহলে সেটিংস অপশনে চলে যায়। কম্পিউটারেও একটি অপশন আছে যেখানে আমাদের যেতে হয়, তাহলে সেটিংস থেকে আমরা কনফিগার করতে পারি অনেক কিছু। তো এইখানে যে অপশনগুলো দিয়েছে খুবই বাজে অপশন দিয়েছে, যেগুলি থেকে তোমরা খুব সহজেই শনাক্ত করে ফেলতে পারছো এটা আলাদা। এমএস ওয়ার্ড তো হবেই না, এটা লেখালেখির কাজে, নোটপ্যাডও লেখালেখির কাজে, পেন্ট ড্রয়িংয়ের কাজে। তো কন্ট্রোল প্যানেল হবে, অপশনগুলো এরকম থাকবে না বন্ধুরা, তাই সঠিক আনসারটা একটু মন দিয়ে মনে রাখার চেষ্টা করো। তারপরে প্রশ্ন, কম্পিউটার হার্ডওয়্যার কোন অংশটি নয়? কম্পিউটারের হার্ডওয়্যার কোন অংশটি নয়? তাহলে কিবোর্ড, সিপিইউ, এমএস এক্সেল, মনিটর, এর মধ্যে কোনটা হার্ডওয়্যার নয়? হার্ডওয়্যার মানে যেটাকে তোমরা স্পর্শ করতে পারবে এবং দেখতেও পারবে চোখে, সেটাকে হার্ডওয়্যার বলে। সহজ ভাষায় এভাবে মনে রাখো, সফটওয়্যার তোমরা যেটাকে দেখতে পাচ্ছ অথচ ছুতে পাচ্ছ না, সেটা হচ্ছে সফটওয়্যার। সেটা হচ্ছে এমএস এক্সেল। এমএস এক্সেলটা তোমরা দেখতে পাও কিন্তু ছুতে পাও না, এবং এখানে সফটওয়্যারের কাজগুলি হয়। সিপিইউ তোমরা দেখতে পাচ্ছ এবং ছুতে পারছো, এটা হার্ডওয়্যার। কিবোর্ড হার্ডওয়্যার, মনিটর হার্ডওয়্যার। তারপরের প্রশ্নে চলে যাচ্ছি, পিডিএফ ফাইল কোন সফটওয়্যারের দ্বারা খোলা হয়? পিডিএফ ফাইল সাধারণত এখানে যে অপশনগুলো দিয়েছে তার মধ্যে অবশ্যই অ্যাডোব অ্যাক্রোব্যাট রিডারের মাধ্যমে খোলা হয়। এছাড়া অন্যান্য অনেক রকম সফটওয়্যার আছে যেগুলোর মাধ্যমে খোলা হয়। মোবাইলে খুব পপুলার হচ্ছে জোডো দিয়ে খোলা হয়। এছাড়া অ্যাডোব দিয়ে খোলা হয়, অ্যাডোব রিডার। তাছাড়া নিট্রোটাও খুব নাম করেছে ইদানিং, নিট্রো। এই সমস্ত নামগুলো তোমরা মনে রাখতে পারো, এগুলোর প্রত্যেকে পিডিএফ ফাইল কিন্তু ওপেন করতে পারে। দেখা গেল তোমাদের মোবাইলে কোনো একটা পিডিএফ আসলো, অথচ ক্লিক করছে ওপেন হচ্ছে না, তার মানে বুঝতে হবে তোমাদের কোনো পিডিএফ ফাইল রিডার, কোনো সফটওয়্যার নেই। একটা সফটওয়্যার তো প্রয়োজন হয়, যেরকম কিছু ব্রাউজ করতে গেলে, কিছু সার্চ করতে গেলে গুগল ক্রোম দরকার পড়ে, নাহলে কোথায় সার্চ করবে? ঠিক একই রকমভাবে পিডিএফ ফাইল ওপেন করতে গেলে অবশ্যই একটি পিডিএফ রিডার প্রয়োজন হয়। তো এগুলো হচ্ছে পিডিএফ রিডার। এরকম অনেক রকম পিডিএফ রিডার হতে পারে, তো তিনটি হচ্ছে বেসিক কিছু নাম বললাম, পপুলার আর কি। তারপরে প্রশ্ন, কম্পিউটারের সেকেন্ডারি স্টোরেজ কোনটি? তো সেকেন্ডারি স্টোরেজ মানে দেখো, স্টোরেজ দুরকম হয়, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি বলতে যেটা কম্পিউটারে অলরেডি ইনস্টলড থাকে, ইন্টারনাল মেমোরি যেটা, সেটা হচ্ছে আর এক রকম হয় এক্সটার্নাল, যেটা বাইরে থেকে তুমি ইনসার্ট করতে পারো, যেরকম পেন ড্রাইভ আমরা কম্পিউটারের বাইরে থেকে কানেক্ট করি। ইন্টারনাল স্টোরেজের মধ্যে আবার দুরকম হতে পারে, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারিটা কোনটা? র্যাম রম। আর সেকেন্ডারি মেমোরি যেটা, সেটা হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ।
বা এসডিডি, সলিড স্টেট ড্রাইভ হলো। এটুকু আশা করি বুঝতে পারলে। তাহলে এখানে সেকেন্ডারি স্টোরেজ হার্ড ডিস্ক হবে, র্যাম হবে না, র্যাম প্রাইমারি। সিপিইউ নিজে হচ্ছে মেন মেমোরি, কম্পিউটারের ব্রেন, এর মধ্যে সমস্ত কিছু থাকে, এরা প্রত্যেকে এর মধ্যেই থাকে। আর ক্যাশে মেমোরি হচ্ছে স্পিড, কম্পিউটার স্পিডটা ডিপেন্ড করে কিছু ডেটা থাকে, সেটা আমি পরে, তোমরা যারা জানো না পরে আমরা আলোচনা করবো। আর যারা জানো তারা তো বেসিক্যালি বুঝতেই পারছো বিষয়টি। তারপরে প্রশ্নে চলে যাচ্ছি। বলছে কোন ডিভাইস কম্পিউটারের ডেটা দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করে? প্রিন্টার প্রথমে বাদ, এই অপশানের সঙ্গে কোনো রিলেটেবল নয়। বলছে কোন ডিভাইস কম্পিউটারের ডেটা এক জায়গা থেকে অন্য জায়গায়, তাহলে প্রিন্টার হবে না। আচ্ছা, রাউটার, ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, মনিটর হবে না। এবার এখানে রাউটারও হবে না, রাউটার নেটওয়ার্কিং রিলেটেড ডিভাইস। ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ অর্থাৎ পেন ড্রাইভ, একে পেন ড্রাইভও তোমরা বলতে পারো। তাহলে একটা কম্পিউটার বা একটা মোবাইল থেকে কোনো ডেটা নিলে অন্য কম্পিউটারে কানেক্ট করলে, তাহলে একটা ডিভাইস থেকে কম্পিউটার দ্রুত অন্য একটা ডিভাইসে তুমি স্থানান্তর করতে পারলে কার মাধ্যমে? পেন ড্রাইভ বা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভের মাধ্যমে। তারপরে প্রশ্ন চলে যাই, কোন সফটওয়্যার ডেটা সংরক্ষণ, বিশ্লেষণ, টেবিল তৈরির জন্য ব্যবহৃত হয়? তাহলে দেখো, টেবিল বলেছে, আবার ডেটা সংরক্ষণ করতে হবে। আর সব থেকে বিশেষ যে এখানে ইন্ডিকেট করছে সেটা হচ্ছে টেবিল আমরা খুব ভালোভাবে তৈরি করতে পারি এক্সেলে। তারপরে এটাকে অ্যানালাইজ করতে পারি, যোগ বিয়োগ করা, অ্যাভারেজ বার করা, ঠিক আছে, কোনো র্যাঙ্ক তৈরি করা, রেজাল্ট তৈরি করা, এই সমস্ত কিছু বিশ্লেষণ কিন্তু এক্সেলের মাধ্যমেই পসিবল। তাই এটা এক্সেলে আনসার হবে। ওয়ার্ড শুধু লেখালেখির কাজে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের কাজে, পেন্ট ছবি আঁকার ক্ষেত্রে। তারপরে প্রশ্ন চলে যাই, কম্পিউটারে কোন ডিভাইস দ্বারা ছবি বা গ্রাফিক্স দেখা যায়? এবার দেখা যায় বলেছে, সিপিইউ হবে না। মনিটর সঠিক উত্তর, দেখা যায়, ডিসপ্লে হয় শুধুমাত্র মনিটরের মাধ্যমে, তো এখানে মনিটর সঠিক আনসার, কিবোর্ড হবে না, মাউস হবে না। পরের প্রশ্নে চলে যাই, কোন কি ব্যবহার করে প্রিন্ট স্ক্রিন নেওয়া হয়? প্রিন্ট স্ক্রিন মানে যেটা তোমাদের মোবাইলে স্ক্রিনশট থাকে, আমাদের স্ক্রিনশট অনেকের ফোনে থাকে, পাওয়ার আর নিচের ভলিউম কিটা টিপলে স্ক্রিনশট নেওয়া যায়, তেমনি কম্পিউটারেও কিন্তু স্ক্রিনশট নেওয়া যায়। তো সেই শর্টকাট কিটা হচ্ছে প্রিন্ট স্ক্রিন বলে একটি অপশন আছে, দেখবে ব্লু কালারের কিবোর্ডে নাম্বার কির পাশে, তো সেখানে ক্লিক করলে স্ক্রিনশট নেওয়া যায়। উইন্ডোজের সঙ্গে কিন্তু এটা ক্লিক করতে হয়, উইন্ডোজ কি যেটা আছে, উইন্ডোজ কির সঙ্গে ক্লিক করতে হয়, তাহলে প্রিন্ট স্ক্রিন বা স্ক্রিনশট নেওয়া যায়। এছাড়া আরেক রকম প্রসিডিওরও রয়েছে, তোমরা যদি উইন্ডোজ কি প্লাস শিফট কি প্লাস এস কি, এই তিনটে কি একসঙ্গে যদি ক্লিক করো তাহলেও কিন্তু স্ক্রিনশট নেওয়া যায়, এবং সেটা এরিয়া তুমি চুজ করতে হবে, সেখানে একটা অপশন চলে আসে কতটা এরিয়া তুমি স্ক্রিনশট নিতে চাইছো। তারপরে প্রশ্নে চলে যাই, কম্পিউটারের সফটওয়্যার কি? মনিটর ও মাউস, প্রোগ্রাম ও ইনস্ট্রাকশন সেট, সিপিইউ ও র্যাম, কিবোর্ড। তো সফটওয়্যার অবশ্যই কী হবে, একটা প্রোগ্রাম, এসব হবে না, এগুলো সব হার্ডওয়্যারের উদাহরণ, কিবোর্ড হার্ডওয়্যারের উদাহরণ। এখানে সিপিইউ আর র্যামটা এমন একটা কম্বিনেশন দিয়েছে যেটা আনসার হবে না, তো এটা একটা প্রোগ্রাম এবং এটা ইনস্ট্রাকশন সেট, তাই এটা আনসার বি হবে। সফটওয়্যারের কাজ কি? কোনো কিছু ইনস্ট্রাকশন দেওয়া, তুমি তাকে কোনো কিছু ইনস্ট্রাকশন দিলে সে সেই কাজটা করে তোমাকে প্রেজেন্ট করে, তো সেটা একটা প্রোগ্রাম এবং ইনস্ট্রাকশন সেট, সুতরাং এটা আনসার হবে। তারপরে প্রশ্নে চলে যাই, আইপি বা ইন্টারনেট প্রোটোকলের কাজ কি? ইন্টারনেট প্রোটোকলের কাজ হচ্ছে ফাইল সংরক্ষণ করা না, ডিভাইসের অনলাইন ঠিকানা নির্ধারণ করা, ঠিক আছে। আইপির কিন্তু ফুল ফর্ম ইন্টারনেট প্রোটোকলটা অবশ্যই মনে রাখবে, এরকম প্রশ্ন হতে পারে। আচ্ছা, পরের ভিডিওতে আমরা একটু ভালো মানের প্রশ্ন আলোচনা করবো, এগুলো একদম বেসিক কিছু প্রশ্ন হয়ে গেছে, আমার কাছে জাস্ট এসছে, আমি তাড়াহুড়ো করে তোমাদের সঙ্গে এই বিষয়টি আলোচনা করছি, যেহেতু তোমাদের এক্সামিনেশনের বেশি দিন নেই, সেজন্য তবুও প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট। আচ্ছা, আইপি ভাইরাস শনাক্ত করে না, প্রেজেন্টেশন তৈরি করে না, ডিভাইসের অনলাইন ঠিকানা বা ইন্টারনেট প্রোটোকল সে খুঁজে বার করে বা নির্ধারণ করে, সেটাই হচ্ছে আইপির প্রধান কাজ। তারপরে প্রশ্ন চলে যাই, আচ্ছা, এই প্রশ্নটিও তোমরা আনসার দেওয়ার চেষ্টা করবে, কোন ফাইল ফরম্যাট ইমেজ সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়, অর্থাৎ ইমেজের এক্সটেনশন কি? দেখো, ডক হচ্ছে কোনো লেখালেখি অর্থাৎ ওয়ার্ড ফাইলের ক্ষেত্রে এক্সটেনশন হচ্ছে ডক। এক্সএলএস হচ্ছে মাইক্রোসফট এক্সেলে কোনো কাজ করলে যখন সেটা সেভ হলো তখন .xls ফরম্যাটে সেভ হয়, এর এক্সটেনশন হচ্ছে এক্সএলএস। জেপিইজি হচ্ছে ইমেজ, তোমরা জানো, তোমাদের যখন ফোনে ছবি তোলো দেখবে .jpg এই সমস্ত ফরম্যাটে সেভ হয়, তো এটা হলো জেপিইজি ইমেজের ফরম্যাট। আর MP3 হচ্ছে সাউন্ডের, গানের ফরম্যাট, কোনো গান যখন সেভ হয় বা ভয়েস রেকর্ডিং করছো হাই ফরম্যাটে তখন .mp3-তে কিন্তু সেভ হয়, তো এগুলো সঠিক আনসার নয়, জেপিইজি সঠিক আনসার। তারপরে প্রশ্ন চলে যাই, বলছে কম্পিউটার ক্যাশে মেমোরি কি? একটু আগে তোমাদের সঙ্গে বলছিলাম যে পরে আলোচনা করবো, তো প্রশ্ন তো রয়েছে। কম্পিউটার ক্যাশে মেমোরি হচ্ছে কোনো কিছু স্পিডে কাজ করতে সাহায্য করে, স্থায়ী মেমোরি নয় এটা।
প্রিন্টারের মেমোরি নয়, সেকেন্ডারি স্টোরেজও নয়, এটা হচ্ছে দ্রুত কাজ করতে সাহায্য করে। তোমাদের ফোনে তুমি ধরো একটা ছবি ওপেন করলে বা কোনো একটা অ্যাপ্লিকেশন ওপেন করলে, ফোনের উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়, তখন দেখবে প্রথমবার যখন ওপেন করছো একটা সময় বেশি নেয়, কিন্তু সেটাকে তুমি মিনিমাইজ করলে দিয়ে আবার পরে যখন ওপেন করলে দেখবে দ্রুত ফাস্ট ওপেন হয়ে গেল। কী করে ওপেন হলো? ওটা ক্যাশে মেমোরির জন্য ওপেন হলো। ওই মেমোরিটা তখন সে টেম্পোরারি সেভ রাখলো ওই ডেটাটাকে, যে এটা যদি পরবর্তীকালে ইউজ হয় জাস্ট ক্যাশে মেমোরির কাছে ইনস্ট্রাকশনটা যায়, গিয়ে তোমার সেই সফটওয়্যারটা তোমার সামনে ডিসপ্লে হয়ে যায়, খুব ফাস্ট তখন দ্রুত সেটা ডিসপ্লে হয়ে যায়। ক্যাশে মেমোরি যদি তুমি ক্লিয়ার করে দাও তাহলে আবার লোডিং হবে, আবার অ্যাপ্লিকেশনটা ওপেন হতে সময় নেবে। পরের প্রশ্নে চলে যাচ্ছি, কোন কি একসাথে চাপলে একসাথে প্রেস করলে সব টেক্সট একসঙ্গে নির্বাচন হয়ে যাবে? তোমরা আনসার দাও। সঠিক উত্তর Ctrl+A। Ctrl+A টিপলে তোমাদের ডিসপ্লেতে যত টেক্সট আছে সবাই সিলেক্ট হয়ে যাবে একসাথে। এটা হচ্ছে শর্টকাট কি, Ctrl+A হচ্ছে একসাথে টেক্সট নির্বাচনের সমস্ত টেক্সট, এটা মনে রাখবে, সমস্ত টেক্সট নির্বাচনের শর্টকাট। Ctrl+C দিয়ে কি হয়? কপি হয়। তুমি যদি এই টেক্সটগুলো সিলেক্ট করলে তারপরে ধরো Ctrl+C টিপলে তাহলে কপি হয়ে গেল, তারপর তুমি সেটা যে কোনো জায়গায় পেস্ট করতে পারবে, অন্য কোনো জায়গায় পেস্ট করতে পারবে। সেই পেস্টের শর্টকাট কি হচ্ছে Ctrl+V। আর Alt+A এর সেরকম কোনো কাজ নেই, এক্সেলের ক্ষেত্রে অনেক সময় Ctrl+A এর কাজটা করে থাকে। তারপরে প্রশ্নে চলে যাচ্ছি, কম্পিউটার ওএস কি? ওএস মানে কি বললাম? অপারেটিং সিস্টেম, ঠিক আছে, এখানে লিখছি না, অপারেটিং সিস্টেম। তো এর কাজ কি? না, এটা কি তাই বলেছে। কম্পিউটার ওএস কি? এটা হার্ডওয়্যার না, এটা হার্ডওয়্যার না, এটা সফটওয়্যার। হ্যাঁ, এটা একটা সফটওয়্যার, কিন্তু নেটওয়ার্ক ডিভাইস না, ইনপুট ডিভাইস না। কম্পিউটারের ওএস কিন্তু নিজেও একটা বড় সফটওয়্যার। কম্পিউটারে বা মোবাইলে যদি ওএস না থাকে, অপারেটিং সিস্টেম না থাকে, তাহলে সেটা অ্যাক্সেস করা যায় না। মূল সফটওয়্যার একটা কম্পিউটার বা মোবাইলে বা ইলেকট্রনিক্স ডিভাইসে, সেটা হচ্ছে ওএস, অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেম অনেক রকম হতে পারে, যেরকম মোবাইল ফোনে অ্যান্ড্রয়েড হতে পারে, iOS হতে পারে, ওদের কম্পিউটারের ক্ষেত্রেও iOS ডিভাইসই অপারেটিং সিস্টেম ইউজ করা হয়। আগে মোবাইল ফোনে উইন্ডোজ ব্যবহার হতো, নোকিয়া উইন্ডোজের সঙ্গে অনেকদিন কাজ করেছে। তো এগুলো প্রত্যেকে হচ্ছে অপারেটিং সিস্টেম। এছাড়া লিনাক্স হতে পারে। তারপরে প্রশ্নে চলে যাচ্ছি, কম্পিউটারে ভাইরাস কোন ধরনের সফটওয়্যার? তো ভাইরাস কিন্তু কোনো ইউটিলিটি সফটওয়্যার নয়, সিস্টেম সফটওয়্যার তো একদম নয়, অ্যাপ্লিকেশন সফটওয়্যারও নয়, এটা এক রকমের মালওয়্যার, ঠিক আছে, ক্ষতিকারক সফটওয়্যার, তাকে মালওয়্যার বলে। তো কম্পিউটারের ভাইরাস কোন ধরনের? মালওয়্যার। তারপরে প্রশ্নে যায়, কোন কি দিয়ে ওয়ার্ডে আনডু করা যায়? ঠিক আছে, আনডু মানে ধরো তুমি কিছু একটা লিখছো, তারপর কোনো একটা কি ভুল করে প্রেস হয়ে গেল, তো সেটাকে তুমি রিমুভ করতে চাইছো, মানে আগের অবস্থায় ফিরে আসতে চাইছো, তাহলে Ctrl+Z টিপলে আগের অবস্থায় ফিরে আসা যায়। Ctrl+Z হচ্ছে সঠিক আনসার। এখানে 4টি অপশন আছে, Ctrl+Z হচ্ছে সঠিক আনসার। প্রেজেন্টেশন সফটওয়্যার কি? আমরা অনেকবার আলোচনা করলাম আজকের ভিডিওতে, MS PowerPoint প্রেজেন্টেশন সফটওয়্যার। কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে তথ্য আদান প্রদানের জন্য কোনটি ব্যবহৃত হয়? তো দেখো, নেটওয়ার্কের জন্য বলেছে, নেটওয়ার্কের জন্য যখন তথ্য আদান প্রদান করবে তখন অবশ্যই HTTPS বা HTTP ব্যবহার হয়। HTTPS এর ফুল ফর্ম তোমাদের জানতে হবে, এটা দেওয়ার চান্স থাকে। হাইপার ফুল ফর্ম জানবে, মানে যখন ফুল ফর্মগুলো দেয় না খুব কাছাকাছি কিছু শব্দ চেঞ্জ করে দেওয়া হয়, সেজন্য ভালো করে তোমাদের মনে রাখতে হবে। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, তাহলে এটা HTTPর ফুল ফর্ম, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আর যখন এস যুক্ত হয়ে যাবে তখন এস ফর সিকিউর, এটা মনে রাখবে। এটাই নেটওয়ার্কের মাধ্যমে তথ্য আদান প্রদানের জন্য ব্যবহৃত হয়। আচ্ছা বন্ধুরা, তারপরে প্রশ্ন আমরা চলে যাই, কোন ডিভাইস ডেটা স্ক্যান করে কম্পিউটারে পাঠায়? এটাও সহজ প্রশ্ন, স্ক্যানার। এটা নিয়ে আর কথা বাড়াচ্ছি না। তারপরে প্রশ্ন চলে যাচ্ছি, ইমেল প্রেরণের জন্য কোন সিস্টেম ব্যবহার করা হয়? এটা ভালো প্রশ্ন, এতক্ষণ একটা ভালো প্রশ্ন মনে হয়েছে। তো ইমেলের ক্ষেত্রে কোন সিস্টেম আমরা ব্যবহার করে থাকি? FTP, SMTP, HTTP আর BIOS। তো এর মধ্যে কিন্তু সঠিক আনসার হবে SMTP। SMTPর ফুল ফর্ম তোমরা যদি জানো তখন এর আনসার তোমরা জেনে যাবে। সেটা হলো সিম্পল, এস ফর সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল।
তার প্রত্যেকটার একটা আলাদা আলাদা প্রোটোকল রয়েছে। ইমেলের ক্ষেত্রে তোমরা যখন কিছু পাঠাবে সেটিংসে যাবে, ইমেলের সেটিংসে মানে যাবে বলতে তোমাদের ফোন থেকে নয়, এমনি দেখার জন্য, কোনো সেটিংসে গন্ডগোল করবে না। আগেকার নোকিয়ার বা আগেকার যখন বেসিক ফোনগুলো হতো, যখন ইমেলের যে অপশন ছিল সেক্ষেত্রে এভাবে সেটিংস করতে হতো। যারা সেই সমস্ত ফোন ঘাটাঘাটি করেছে বা কম্পিউটারের সেটিংসে ঘাটাঘাটি করেছে তারা অবশ্যই এই নামটা তাদের কাছে পরিচিত। সেটা হচ্ছে সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। এই প্রোটোকলটা ঠিক করতে হয়, যদি সেটিংস ঠিক না থাকে তখন ইমেল আসা যাওয়া করতো না, তো সেটা ঠিক করতে হয়। HTTP ফুল ফর্ম আমরা একটু আগে বললাম, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। বায়োসের ফুল ফর্ম হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। কেমন, এটা মনে রাখতে পারবে, মনে রাখতে পারো। আর FTP ফুল ফর্ম হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। ঠিক আছে, ফাইল ট্রান্সফার প্রোটোকল। তারপরে প্রশ্নে চলে যাই, বলছে কোন সফটওয়্যার দিয়ে ডেটাবেস তৈরি করা যায়। ডেটাবেস যখন বলবে তোমরা অবশ্যই জানবে যে MS অ্যাক্সেস দিয়ে ডেটাবেস তৈরি করা যায়। MS অফিস যে সফটওয়্যার আছে আমাদের কম্পিউটারে ইনস্টল থাকে, কম্পিউটার কেনার পরে বা ইনস্টল করতে হয়, তার মধ্যে MS ওয়ার্ড, পেন্ট, পাওয়ার পয়েন্ট, এক্সেল এগুলো আমরা প্রত্যেকে ব্যবহার করি, কিন্তু অ্যাক্সেসটা একটু কম ব্যবহার হয়, তো সেটি হচ্ছে MS অ্যাক্সেস যেখানে ডেটাবেস তৈরি করা যায়। তারপরে প্রশ্ন, Ctrl+C দিয়ে কি হয়, একটু আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, Ctrl+C দিয়ে কিন্তু কপি হয়। পেস্ট কি বলেছিলাম, Ctrl+V, কাট Ctrl+X, আন্ডু Ctrl+Z। তারপরে প্রশ্ন এবং শেষ প্রশ্ন বন্ধুরা, এটা কম্পিউটারে কোন সফটওয়্যার দিয়ে ছবি এডিট করা যায়। তো এটাও একদম সহজ প্রশ্ন, MS পেন্ট। তো আজকে এই 40টা কোয়েশ্চেন বন্ধুরা, খুব বেসিক 40টা কোয়েশ্চেন, তোমরা কম্পিউটার রিলেটেড কোয়েশ্চেন চাইছিলে। আমি আরেকটা ভিডিও আজকেই দিচ্ছি একটু পরে, একটু স্ট্যান্ডার্ড মানের কোয়েশ্চেন আসার প্রবলিটি থাকলেও থাকতে পারে, তবু এই বেসিক কোয়েশ্চেনগুলো তোমাদের জেনে নেওয়া দরকার, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে। তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই যুক্ত থাকো এবং আমাদের পাশে থাকো। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।